অর্ণব সাহা অধ্যাপক, তিনি আজকের পক্ষে নিয়ে কথা বলবেন, রাজ্যের এই সঙ্গীত নিয়ে তার বক্তব্য, এবং অবশ্যই সাঁড়াশি আক্রমণের অপেক্ষা তো আমাদের থাকবে। ধন্যবাদ আর বাংলা, শুভ সন্ধ্যা। আজকে যে প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, রাজ্য সঙ্গীত রাজ্যের গর্ব না বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি। আমি প্রথমেই বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি এই কথাটাকে আমি অপোজ করছি। কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদের কোনো প্রশ্ন নয়। আমরা ইতিহাসগতভাবে জানি, এবং স্বর্ণালী যখন শুরু করলেন আজকের শো, তিনি খুব পরিষ্কার করেই বললেন যে রাজ্য বলতে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের একাধিক রাজ্যে নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে। তামিলনাড়ুতে আছে, কর্ণাটকে আছে, মহারাষ্ট্রে রয়েছে, এবং রাজ্য পতাকা 1970 সাল থেকে তামিলনাড়ুর নিজস্ব রাজ্য পতাকা রয়েছে। তাতে কোথাও ভারতবর্ষের সার্বভৌমত্ব বা ভারতবর্ষের যে শাসন, সেই শাসনের বিরোধিতা কোথাও করা হয়নি। আসলে এই যে নিজস্ব একটা সঙ্গীত বা নিজস্ব একটা পতাকা তৈরি করার যে ভাবনা, এই ভাবনার পিছনে যেটা রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে তামিল অস্মিতা, মহারাষ্ট্রে রয়েছে মারাঠি অস্মিতা, এবং মারাঠি অস্মিতার পক্ষে যিনি সবচেয়ে বেশি করে সওয়াল করেছিলেন, সোচ্চার হয়েছিলেন, তিনি বাবাসাহেব ঠাকরে, যিনি দীর্ঘদিন পর্যন্ত বিজেপি এবং সংঘ পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। ইদানিং হয়তো তার মধ্যে একটা স্প্লিট হয়েছে, একটা অংশ চলে এসেছেন বিজেপির সঙ্গে, একটা অংশ বাইরে চলে গিয়েছেন। কেন এটা হচ্ছে? তার কারণটা হচ্ছে এই যে যদি আপনি গোটা পৃথিবী জুড়েই, শুধু ভারতবর্ষ বলবো না, গোটা পৃথিবী জুড়েই আমরা যদি আজকে লক্ষ্য করি, বিগত 3 দশকের যে রাজনৈতিক পরিক্রমা বা যে প্রবাহ চলছে, সেখানে আজকে সবচেয়ে বেশি করে যে জিনিসটা জায়গা পাচ্ছে, সেটা হচ্ছে জাতিগত আত্মপরিচিতি রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্স। এই আইডেন্টিটি পলিটিক্স এই কারণেই হচ্ছে, যখন কোনো একটি জাতি অপেক্ষাকৃত বড় কোনো একটা জাতি বা অপেক্ষাকৃত বড় কোনো একটা অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তির দ্বারা একটু একটু করে কোণঠাসা হতে শুরু করে, তখন তার মধ্যে দেয়ালে পিঠ থেকে যাওয়া এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো তার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। সেটা একটা দেশের ক্ষেত্রেও তৈরি হতে পারে। যেমন আমরা জানি যে যুগোস্লাভিয়া যখন ভেঙে গিয়ে যখন 4-5টা টুকরো হয়ে যায়, প্রত্যেকটা আলাদা আলাদা টুকরোর একটা করে জাতিগত অস্মিতা তৈরি হয়েছিল, এবং সেটা পূর্ব ইউরোপের অনেকগুলো নতুন দেশের ক্ষেত্রেই সত্যি। সেখানেও কিন্তু সেগুলো তৈরি হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন সেগুলোকে চেপে রেখেছিল, তাদের জাতিসত্তাকে চেপে রেখেছিল। এবং এই যে একটা আধিপত্যবাদ, ওরা বারবার করে বলেন যে হিন্দি হবে হচ্ছে একটা এমন ভাষা যে ভাষা সকলকে মানতে হবে। সবচেয়ে বেশি করে প্রতিবাদ কোথা থেকে এসেছিল? এই 2019 সালে যখন নতুন করে বিজেপি সরকার এলো, তখন যখন নতুন করে এই হিন্দি আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টাটা হয়েছিল, প্রথম প্রতিবাদ এসেছিল তামিলনাড়ু থেকে। তামিলনাড়ুতে যে তামিল অস্মিতা, সেই তামিল অস্মিতাকে কিন্তু অস্বীকার করতে পারেনি কেউ, এবং সেই সময় এনসিআর কি যে সমস্ত ফতোয়াগুলো দিচ্ছিল, সেগুলো উইথড্র করে নিতে বাধ্য হয়েছিল। কোনো একটা জায়গা থেকে বাংলা আজকে সেই রকমভাবেই কোণঠাসা হতে চলেছে। তার কারণ ওই যে বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে, অর্থাৎ বাইরে থেকে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া, একটা নতুন সংস্কৃতি চাপিয়ে দেওয়া, যেটা বাঙালির সংস্কৃতি নয়, সেই আতঙ্ক, সেই ভয় কোথাও একটা কাজ করছে। তার সঙ্গে সঙ্গে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলার একটা ভাবনাও কাজ করছে। এই ভাবনা কিন্তু শুধু রাজ্য সরকার করছেন না, বহু মানুষের মধ্যে এই ভাবনাটা বিভিন্ন ফর্মে আছে। হয়তো আজকে আপনি এই কথাটা একটা শোতে বলছেন এরকম করে, কিন্তু এই ভাবনাটা রয়েছে। কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে চাই, এর সঙ্গে বিচ্ছিন্নতাবাদের কোনো সম্পর্ক নেই। কোনো এরকম ন্যারেটিভ তৈরি হয়নি যেখানে বিচ্ছিন্নতাবাদের কথা বলা হয়েছে। না সরকারি স্তরে, না বেসরকারি স্তরে কেউ কখনো বিচ্ছিন্নতাবাদের কথা বলেননি। বিচ্ছিন্নতাবাদের কোনো ন্যারেটিভ নেই। আমার মনে হয় এটা খানিকটা আরোপিত, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এ পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ, যিনি কার্যত আন্দোলনের ডাক দিয়েছিলেন বা নেমে পড়েছিলেন, রুদ্রনীলকে আমি ডেকে নেব পোডিয়ামে। রুদ্রনীল, রাজ্য সঙ্গীতে বিতর্কের যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা কি সত্যি সত্যি নিজস্ব বিষয়, রাজ্যের গর্বের বিষয়, নাকি মনে হয়েছে বিচ্ছিন্নতাবাদের আগুনে ঘি? শুভ সন্ধ্যা। যারা উপস্থিত রয়েছেন পক্ষে এবং বিপক্ষে, প্রত্যেককেই শুভেচ্ছা এবং অভিনন্দন। রাজ্য সঙ্গীত নিয়ে আপত্তি কেউ জানাচ্ছে না। রাজ্যের নিজস্ব রাজ্য সঙ্গীত থাকতেই পারে, কিন্তু আনা হলো কেন? হঠাৎ করে কোন সময় তোলা হলো? যদি আমরা খুব ভালো করে তাকাই, যারা আমাদের দর্শক রয়েছেন, যারা নিরপেক্ষ, তারা বোধহয় খুব ভালো করেই অনুধাবন করেছেন ঠিক যে সময় কেন্দ্র এবং রাজ্যের সংঘাত তুঙ্গে রাজ্য সরকার তুলতে চাইছে, তারা যখন এই যে গানকে তারা নিয়ে এসেছে, গানের লাইনগুলো যদি শোনেন তো তাহলে বোধহয় বুঝে উঠতে পারা যাবে যে প্রথমেই একে তো শব্দটা চেঞ্জ করে দেওয়া হলো। রবীন্দ্রনাথের ওপরে সব চুরি হয়ে যাচ্ছে বাংলা, এবং সরকারিভাবে যে চুরিটা হলো, সেই চুরিটা হচ্ছে এখানে যারা পক্ষে কথা বলছেন, যারা রাজনৈতিকভাবে
সক্রিয়ভাবে শাসক দলের সঙ্গে ঘোরেন না, আমি তাদেরকে বলবো একটুখানি ভাবতে দেখবেন, হয়তো তাদের আপনাদের কথাবার্তাগুলো হয়তো একটুখানি পাল্টে যাবে যা বলছেন। যে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যা লিখেছিলেন সেই লাইনে বাংলার মাটি বাংলার জল এই গানটিতে লাইনগুলোকে পরিবর্তন করে দেওয়া হলো। আমি জানি না, ডেফিনেটলি সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কবিতা বিতান লিখতে পারেন, এবার গীতবিতানের রচয়িতাকে তিনি চ্যালেঞ্জও করতে পারেন, তার থেকে তিনি বড় লিখিয়ে বলে তার পারিষদ বা তারা মিলে তারা যেটা করলেন, বাঙালির শব্দটাকে কেটে দিয়ে যেখানে বাংলার অস্মিতা নিয়ে কথা হচ্ছে, অবশ্যই আমরা সেই অস্মিতাকে সম্মান করি এবং তা রয়েই যাবে চিরকাল, কিন্তু বাঙালির মিলেই তো বাংলাটা তৈরি হয়েছে, সেখানে বাঙালির শব্দগুলোকে কেটে দেওয়া হলো। এবং খুব অদ্ভুত রকমভাবে সেই গান 5 তারিখে ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিং মঞ্চে বেশ কিছু শিল্পীদের সঙ্গে নিয়ে গাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবং যেটা খুব ভয়াবহ যে সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে কলম চালিয়ে ভুল গান তারা গাইলেন এবং আমরা সোচ্চার প্রতিবাদ করেছিলাম। রাজ্য সঙ্গীতের উপরে নয়, কেন্দ্রীয় বিরোধিতা, কেন্দ্র সরকারের বিরোধিতা। কেন্দ্র বলছে পশ্চিমবঙ্গে পরিষ্কার আমরা যে হিসেবটা চাইছি, এখানে বলছে যে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। আমরা জানি যে বাংলার মাটির কি অবস্থা রয়েছে। তো যারা এই গান আনছেন তারা বাংলার মাটিকে চোখের সামনে যারা চুরি করছে, যে শাসক দলের অনুপ্রেরণায় বড় হওয়া দুষ্কৃতীরা, তাদের দিয়ে চুরি করানো হচ্ছে, অথচ আবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই গানকে তারা তুলে ধরছেন। আবার খুব অদ্ভুত রকমভাবে যেখানে তারা বলছেন যে বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক, এখানে পূর্ণর কথা বলা হচ্ছে। অথচ দেখতে পাওয়া যাচ্ছে যে যে লাইনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল, বাংলার হাট, হাটের অবস্থা আপনারা জানেন, বাংলার ঘর, সেই ঘরের অবস্থা আপনারা জানেন যে আবাস দুর্নীতিতে কী অবস্থা হয়েছে, যাদের ঘর দরকার তাদের নেই, এবং বাংলার মাঠ, কোনো মাঠই নেই। পুকুর কাটা, মানরেগা টাকা কীভাবে চুরি হয়েছে, যারা চুরি করিয়েছে বা যারা চুরি হওয়া দেখেও মুখ বুজে প্রশাসনিকভাবে মাঠে দেখিয়ে বলা হয়েছে পুকুর কাটা হয়েছে, যারা এই প্রত্যেকটা লাইন রবীন্দ্রনাথের প্রত্যেকটা শব্দকে যারা বিশ্বাস করেন না, এই প্রত্যেকটা শব্দ যে শাসক দল চুরি করছে, রাজ্য সরকার কোন গানের নিদান দিচ্ছেন যে গাইতে হবে, যেখানে ভাই বোনদের রাস্তায় বসিয়ে রেখে দিয়েছে। আমার মনে হয় যে তারা নিজেরাই এই গানকে বিশ্বাস করেন না। যদি অন্তর থেকে বিশ্বাস করতেন আমাদের কোনো রকম বক্তব্য থাকতো না। আমি ব্যক্তিগতভাবে এই রাজ্য সঙ্গীতের কোনো রকম বিরোধী নই, কিন্তু যারা এই রাজ্য সঙ্গীতের প্রত্যেকটা শব্দের মানেকে সম্মান করছে না, সেই শাসক দল দিয়ে তারা লুট করিয়ে যাচ্ছেন প্রত্যেকটা লাইন রবীন্দ্রনাথের শব্দের মতো, তাদের বলবো যে বিচ্ছিন্নতাবাদের জায়গা থেকে আপনারা সরে আসুন। যদি সম্মান করতে হয় অন্তরে হাত রেখে রবীন্দ্রনাথ ঠাকুরকে সিগন্যাল থেকে রাজনৈতিক কাজের মধ্যে না এনে হৃদয় দিয়ে ভালোবাসুন। সময় একদম শেষ, একদম শেষ। অনেক ধন্যবাদ রুদ্রনীল। যদিও ডিবেট আমরা ওপেন করিনি, কিন্তু অনেকক্ষণ ধরে অর্ণববাবু হাত একটা তুলে রেখেছেন। অনুপম, একবার না শুনলে খুব খুব অন্যায় হবে, কথা হবে না তাহলে আমাদের। রুদ্রনীলবাবু যে জায়গায় নিয়ে গেলেন সেটা কিন্তু আমার মনে হলো খানিকটা আজকের যে বিষয়, সেই বিষয় থেকে সরে গিয়ে খানিকটা দুর্নীতি বা এই সমস্ত দিকটায় খানিকটা নিয়ে গেলেন, এবং সেটাকে উনি বললেন যে রবীন্দ্রনাথের গান দিয়ে কি জাস্টিফাই করা যায় এই পরিস্থিতিকে, এই জায়গাটায় নিয়ে গেলেন। কিন্তু আজকে আমাদের বিতর্কটা ঠিক সেরকম নয়। 1, 2 হচ্ছে যে দুর্নীতিকে কেউ সমর্থন করছে না, দুর্নীতিকে সমর্থন করার কোনো জায়গাই নেই। আর 3 নম্বর হচ্ছে আমি এই পরিবর্তনকে সমর্থন করি না, তার কারণ যে প্রেক্ষিতে রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন সেই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে যে সময়ে এই গানটা লেখা হয়েছে, আর আজকের যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে যদি সত্যি সত্যিই মনে করতে হয় যে বাংলা বলতে শুধুমাত্র বাঙালি বোঝায় না, আরও অনেকেই বোঝায়, এটা যদি মনে করতে হয় সেটা বলার অন্য অনেক রকম মাধ্যম আছে।